এক হাতে ইয়ামিনকে ধরে রেখেছে, এক হাতে পা থেকে জুতা খুলছে আবরার। রাতুল দৌড়ে বের হতে নিলেই কারো সাথে জোরে ধাক্কা খায়। মুখ দিয়ে চ উচ্চারণ করার আগেই সামনে থাকা ব্যক্তির মুখ দেখে আর কোনো শব্দ বের হয় না। আমজাদ কটমট চোখে তাকিয়ে আছে রাতুলের দিকে, যা দেখে রাতুলের মুখটা চুপসে গিয়েছে। চুপচাপ দরজা থেকে সরে দুইটা হাত সামনে রেখে এক সাইডে চুপ করে দাঁড়িয়ে থাকে, একদম ভদ্র হয়ে। সোহান তার পাশে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরী কিছু না বলে মুখে গাম্ভীর্য বজায় রেখে রুমে প্রবেশ করে। আবরারের হাতে জুতা, ইয়ামিন তার সামনে দাঁড়িয়ে আছে। আমজাদকে দেখে জুতা নিচে রেখে সোফায় গা এলিয়ে দেয়। তোমরা বাহিরে যাও। আমজাদ আশেপাশে রাতুল, ইয়ামিন, সোহানের পানে তাকিয়ে বুলি ছাড়ে। সবাই চলে গেলেও রাতুল দাঁড়িয়ে থাকে। সে এক চুল পরিমাণ নড়ে না জায়গা থেকে। আমজাদ ভ্রু কুঁচকে তাকায়। কানে শুনতে পাও না? হে হে, আপনি ঠিক ধরেছেন আঙ্কেল, আমি কানে শুনতে পাই না, তাই আমার সামনেই কথা বলেন। যেহেতু আমি কানে শুনতে পাই না, তাই বাহিরে গিয়ে লাভ আছে? রাতুলের কথা শুনে আবরার একবার তাকাই। আবরারে তাকানো দেখে রাতুল আর দাঁড়ায় না, চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। বাহ, কি চমৎকার ট্রেনিং দিয়েছ, চোখের চাহনিতে কাজ হয়ে গিয়েছে। আমজাদ চৌধুরী সোফায় গা এলিয়ে বুলি ছাড়ে। আবরার বাপের কথার পাত্তা না দিয়ে চুপ চুপ ফোনে ব্যস্ত হয়ে পড়ে। কিছু বলবে? আবরার ফোনের দিকে দৃষ্টি স্থির রেখেই বুলি ছাড়ে। তোমার মাকে খুঁজতে যাওয়ার কথা ছিল? কিন্তু আমার কথাটা মনে আছে তো? হে হে, অবশ্যই। আবরার বাপের দিকে তাকিয়ে মুচকি হাসে, গলা বাড়িয়ে ডাক দেয়, এই রাতুল। ওকে ডাকছ কেন, খবিশ একটা? আমজাদ চৌধুরী কথাটা শেষ করতে পারেনি, রাতুল, ইয়ামিন আর সোহান হুড়মুড়িয়ে ঢুকে। রাতুল দাঁত কেলিয়ে বুলি ছাড়ে, খবিশ উপাধিটা পছন্দ হয়েছে আমার, ধন্যবাদ। আবরার চোখ গরম করে তাকাতেই চুপ হয়ে যায় রাতুল। রাতুলের দিকে তাকিয়ে বুলি ছাড়ে আবরার, তোরা আব্বুকে আম্মুর কাছে নিয়ে যা। ওদের যাওয়ার দরকার নেই, তোমার মা কোথায় আছে বলো, আমি নিজে নিয়ে আসব। আমজাদ চৌধুরীর কথায় আবরার তার দিকে দৃষ্টি রাখে। এই 6 দিনে মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। 6 দিনে একবার দুই চোখের পাতা এক করেনি, সেইটা চোখ দেখে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, চেহারায় ক্লান্তি আর বিষাদের ছাপ। আবরার মুখটা পর্যবেক্ষণ করে বিড়বিড় করে আওড়ায়, বউ ছাড়া 6 দিন, তাতেই কি অবস্থা? আর আমি বউ ছাড়া 9 বছর ছিলাম, আমি তো এমন হয়নি, আমার চেহারায় তো এমন হয়নি। কিন্তু মাঝে মাঝে বউয়ের কষ্টে কিডনি ব্যথা করত। আচ্ছা, আমি কি আমার বউকে কম ভালোবাসি? না, এখন থেকে বাপের থেকে বেশি ভালোবাসো। আবরার বিড়বিড় করছে। আমজাদ ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, যা বলছো স্পষ্ট করে বলো। বলছি, তুমি আমার থেকে এক ধাপ এগিয়ে আছো, পিছনে ফেলার পরিকল্পনা করছি। আমজাদ ছেলের কথা কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে আছে। কিশোরগঞ্জ আছে আম্মু। আবরার কোনো ভনিতা ছাড়াই বলে ওঠে। আমজাদ আবরারের কথায় অবাক হয়ে যায়। তোমার নানা বাড়ি? হ্যাঁ। আমজাদ আর কোনো কথা বলেনি। আবরার এর থেকে গাড়ির চাবি নিয়ে বের হয়ে আসে, মুখের মধ্যে হাসির ঝিলিক, প্রিয়জনকে পাওয়ার আনন্দ। আবরার বাপের যাওয়ার দিকে তাকিয়ে বড় পড়ে নিঃশ্বাস ফেলে। ভালোবাসার মানুষ যখন কষ্ট দেয়, তখন পুরো পৃথিবীটা ফাঁকা লাগে। প্রিয়জন যখন ঠকায় বা ব্যথা দেয়, সেটা প্রকাশ করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠকানো একটা অদৃশ্য ছুরি, যা আঘাত করে হৃদয়ের গহীনে। জীবনে পথ চলতে গিয়ে ঠকতে হয় বহুবার, আর এই ঠকানো মানুষগুলো হয় খুবই আপন আর কাছের মানুষ, ভালোবাসার মানুষ। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, সঠিক ভুল বিচার বিবেচনা করতে পারে না। তার জলজন্ত প্রমাণ আমেনা বেগম। ভালোবাসার জন্য স্বামীকে মেরেছে, এখন সেই ভালোবাসায় থাকে, নির্মমভাবে ঠকিয়েছে। আমেনা বেগম রাগে ক্রোধে নিজের বাসস্থান ত্যাগ করে বাপের বাড়িতে উঠেছে। সেইখানেও 2 দিনের বেশি থাকতে পারেননি, ভাইয়ের বউদের কথার জন্য। বিভিন্ন সময় খাওয়া আর থাকার খোটা দেয়, যার জন্য বাপের বাড়িও ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এক সময় এই ভাইয়ের বউরা থাকার জন্য কত জোর করত। তখন টাকা ছিল, বাড়ি ছিল, এখন তো তা নেই, তাই সকলের আসল চেহারা দেখা যাচ্ছে। টাকায় মানুষের সম্মান বাড়ায়। বিষণ্ণ মন নিয়ে ব্যাগে জামাকাপড় ভরছে আমেনা বেগম। সিদ্ধান্ত নিয়েছে আনায়ার কাছে যাবে, তাকে বুঝিয়ে আবরারকে রাজি করিয়ে তার সকল কিছু ফিনিয়ে আনবে আবরারকে দিয়ে। যে ভাবনা সেই কাজ। এক হাতে ব্যাগ, আরেক হাতে 2 বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি থেকে বের হয়ে আসে। নিজের দ্বিধা ভুলে হাঁটা শুরু করে আবরারের বাসার উদ্দেশ্যে।
গাজীপুর থেকে গুলশান আসতে আসতে 2 ঘণ্টার মতো লাগে আমেনা বেগমের। গাজীপুর চৌরাস্তায় জ্যামে পড়ে অবস্থা খারাপ, মাথা ভন ভন করে ঘুরছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে খেয়ে মাথায় সামান্য পানি দিয়ে আস্তে আস্তে সামনে হাঁটে। বাসার সামনে দাঁড়িয়ে আছে আমেনা বেগম। কলিংয়ে চাপ দিবে কি দিবে না দ্বিধায় ভুগছেন তিনি। কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে কলিং বেলে চাপ দেয়। প্রথমবার চাপ দিতেই বাসা থেকে আওয়াজ আসায় দ্বিতীয়বার আর চাপ দেননি। কয়েক মিনিট পর দীপ্তি বেগম দরজা খুলে দেন। তার সাথে কিছু কথা আদান প্রদান করে ভিতরে প্রবেশ করেন আমেনা। আমেনকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দীপ্তি আনায়াকে ডাকতে ওপরে যায়। আমেন বেগম ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। প্রায় 11 বছর পর এই বাড়িতে প্রবেশ করেন আমেনা। যেই দিন আনায়াকে এই বাড়িতে বিয়ে দিয়েছে সেই দিন থেকে আর এই বাড়িতে পা রাখেননি আমেনা বেগম। ঘনিষ্ঠ বান্ধবী ছিল আয়শা বেগম। আমেনা বেগম বাসা পর্যবেক্ষণ করার মধ্যে আনায়ার প্রবেশ ঘটে। আনায়া ওপর থেকে নেমে মায়ের পাশে গিয়ে বসে। মায়ের শুকনো মুখটার দিকে একবার তাকায়। কিছু বলবে তার আগেই 2টা বাচ্চা তার কোল দখল করে নেয়। আনায় তাদের গালে চুমু খেয়ে মায়ের দিকে তাকায়। শুকনো মুখ, লাল চোখ, চুলগুলো এলোমেলো, ছন্ন ছাড়া অগোছালো লাগছে। কি হয়েছে? আমেনা বেগম মাথাটা নিচু করে ফেলে। কাঁচুমাচু করছে 2 হাত, বুক ধুকপুক করছে। অস্থির লাগছে আমেনা বেগমের ভিতরটা। কি হয়েছে বলো? মায়ের হাতের ওপর হাত চেপে সাহস যোগায় আনায়া। আমেনা বেগম সালমানের বিয়ের থেকে শুরু করে বাসা ছাড়া পর্যন্ত সব কিছুই বলেছে তাকে। আনায়া মায়ের কথা শুনে অবাকের ওপর অবাক হয়। মায়ের কথার পৃষ্ঠায় আর কোনো কথা বলেনি। ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে যায়। আবরারের উদ্দেশ্যে কল করে। 2 বার রিং হতেই কল ধরে আবরার। আনায়া আবরারকে বাসায় আসার কথা বলেই কল কেটে দেয়। মাকে ওপরে নিয়ে আসে বসিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় আনায়া। মায়ের জন্য কিছু রান্না করবে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে না খেয়ে আছে। আবরার আসার আগেই রান্নার কাজ শেষ করে। আনায়া দীপ্তি বেগম ও সাহায্য করে টুকটাক ভিকির খোঁজ খবরও নিচ্ছে আনায়া। কথার মাঝেই কাজ শেষ করে আবার ওপরে আসে। আমেনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে আছে। আজ তার নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। নিজের কাছে নিজে লজ্জিত। মেয়েটার সাথে অনেক অন্যায় অবিচার করেছে। সবাই পর হয়ে গিয়েছে। সকলের কাছে আজ অবহেলিত। কিন্তু যাকে দূরে সরিয়ে রেখেছি সেই মুখে অন্ন তুলে দিচ্ছি। আমেনা বেগমের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আবরারের গলার আওয়াজে হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছে ফেলে। আবরার রুমে না দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় রাতুল আর সোহান ছোট ছোট পায়ে তার রুমে প্রবেশ করে। আমেনা বেগমকে দেখে রাতুল দুষ্টু হাসি দেয়। আন্টি! রাতুলের ডাকে তার দিকে তাকায় আমেনা। রাতুল আশপাশে আনায়াকে দেখে দাঁত কেলিয়ে আস্তে করে বলে ওঠে, আপনার পারফরমেন্স সেই। আবরার রাতুলের দিকে চোখ রাঙাতেই রাতুল চুপচাপ বের হয়ে যায়। আবরার আনায়াকে ডেকে চুল মুছতে মুছতে ব্যালকনিতে যায়। টাওয়েলটা ব্যালকনির গ্রিলে মেলে রুমে আসে। আমেনা বেগমের মুখোমুখি বসে। আবরারের এইভাবে বসাতে আমেনা হচকিয়ে যায়। আপনার সাহায্য লাগবে? আমেনা বেগম হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তা দেখে আবরার মুচকি হাসে। আনায়া আবরারের পাশেই বসে আছে। আবরারের উরুর ওপর হাত ঠেকিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে অনায়া। সাহায্য করব, সব কিছু ফিরিয়ে দিব, কিন্তু এক শর্তে। আবরারের কথায় আমেনা ভরতে যায়, চোখ মুখে ভয়ের ছাপ। কি শর্ত? আপনি এতদিন কি করেছেন, আনায়ার বাবা কিভাবে মারা গিয়েছে সব কিছু বলবেন। মিথ্যা বললে সাহায্য পাবেন না। সব সত্যি বলতে হবে। সব কিছু আমার সামনে এখন আনায়াকে বলতে হবে। যদি বলেন সব পাবেন, আর যদি মিথ্যা বলেন তাহলে তো জানেন। আবরারের কথায় আমেনার মুখটা চুপসে যায়। সারা শরীর ঘামে ঝড় যায়। মনে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সকল কিছুকে উপেক্ষা করে আমেনা মুখ খোলে। আমি সব বলবো। গুড, এখন বলেন নায়ার বাবা কিভাবে মারা গিয়েছে? কপালের ঘাম বা হাতে মুখে কয়েকবার শুকনো ঢোক গিলে আমেনা মুখ খোলে। আমি আর সালমান মেরেছি। আনায়া অবিশ্বাস্য দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। চোখ 2টা বড় বড় করে তাকিয়ে আছে, মুখে কোনো কথা বলেনি। আমেনা বেগম নিচ থেকে মাথা তুলে একবার মেয়ের দিকে তাকিয়ে আবার মাথাটা নিচু করে ফেলে। আবরার 2 জনের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে আনায়াকে নিজের দিকে টেনে আনে, এক হাত দিয়ে জড়িয়ে রাখে। সব বলেন, এরকমভাবে থেমে গেলে তো হবে না।
আবরারের কথায় আমেনা বেগম মাথাটা আরও নিচু করে ফেলে। এই মুহূর্তে তার মাটি ফাঁক করে ঢুকে যেতে মন চাচ্ছে। আমেনা বেগম নিচের দিকে তাকিয়ে পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে ধরা গলা বলতে শুরু করে। তখন কম বয়স ছিল, ভরার যৌবন আর ভালোবাসায় অন্ধ ছিলাম, ঠিক ভুল জাজ করার ক্ষমতা হারিয়ে ফেলি। একটু থেমে কয়েকবার ঢোক গিলে আবার বলতে শুরু করে। আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো ছিল না, নুন আনতে পান্তা পুরায় এমন অবস্থা ছিল পরিবারের। কোনো রকম ক্লাস 5 পর্যন্ত পড়তে পারি, মাধ্যমিকে ভর্তি করার মতো অবস্থা আমাদের ছিল না। যেই টাকা দিয়ে ভর্তি হব সেই টাকা দিয়ে আমাদের 2 সপ্তাহ সংসার চলতে পারবে, তাই পড়াশোনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তোমার মা আয়েশা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে আমার পরিচয় হয় প্রাইমারি স্কুলে। ওইখান থেকে আমাদের বন্ধু গড়ে বেস্ট ফ্রেন্ডের রূপান্তর নেয়। তোমার নানা ছিল জমিদার, তোমার নানা বাসায় আমার মা কাজ করত। পড়াশোনা ছেড়ে মায়ের সাথে তোমার নানার বাড়িতে যায়, 2 থেকে 3 দিন পর দেখা হয় আয়েশার সাথে। আমার মা আর আমাকে দেখে নানা প্রশ্ন ছুড়ে দেয়, স্কুলে না যাওয়ার জন্য নানা প্রশ্ন ছুড়ে দেয় আয়েশা। আমি নির্দ্বিধায় সব বলে দেয়। আমাদের সাংসারিক অবস্থা সব কিছু শোনেন আয়েশা, আর আমার মাকে কাজ করতে দেয়নি ওই বাড়িতে। তখন মায়ের কি যে আর্তনাদ বলার মতো না। তোমার মায়ের সিদ্ধান্তের ওপর তোমার নানাও কিছু বলেনি। ওই দিন আমার মা তোমার নানার পায়ে ধরে ক্ষমা চেয়েছে, কিন্তু তারা আমার মাকে আর কাজে রাখেনি। মাকে নিয়ে বাড়িতে চলে আসি। ওই দিন কিছু রান্না হয়নি, আমি সহ সবাই না খেয়ে বসে আছি সন্ধ্যার দিকে। সন্ধ্যা আনুমানিক 6টা কি 7টা, আয়েশার গলার আওয়াজ। আমি ভয়ে নিজেকে গুটিয়ে এক জায়গায় জড়সড়ো হয়ে বসে আছি, এই বুঝি আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কেউ দরজার কাছে যায়নি। প্রায় 1 ঘণ্টা ধরে বাহিরে আয়েশা দাঁড়িয়ে আছে। আমার বাবা অসহ্য হয়ে দরজা খুলে দেয়। আয়েশা কাঁদতে কাঁদতে আমাকে আর আমার মাকে জড়িয়ে ধরে। মায়ের কাছে মাফ চায়, মাকে আর ওই বাড়িতে কাজ করার জন্য না করে দেয়। এখন থেকে আমাদের সংসারের সকল দায়িত্ব তোমার মা নেয়। আবরার পানির গ্লাস এগিয়ে দেয়, গ্লাসের পানিটুকু খেয়ে ময়টুকু ভিজিয়ে নেয়। ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে আবার বলতে শুরু করে আমেনা। ওই দিনের পর থেকে আমাদের আর না খেয়ে কাটাতে হয়নি। আমাদের দিনটা ফিরেছে তোমার মায়ের সাহায্যে। যেহেতু তোমার নানা জমিদার ছিল, আয়েশার আমাদের সাহায্য করতে কোনো সমস্যা হতো না। কয়েকটা বছর অনেক ভালো কাটে। তারপর ক্লাস 10 পড়ি, 1994 সাল। সালমানের সাথে আমার পরিচয় হয়। টিউশন পড়তাম 2 জন, আমি আর আয়েশা। ওইখান থেকে আমাদের সম্পর্কে গড়ে ওঠে। আয়েশাকে কিছু বলিনি। আমাদের 2 জনকে পড়িয়ে যে টাকা আয় হতো, ওই টাকা দিয়ে সালমানের পড়ার খরচ চলত। 1 বছর সব কিছু ঠিক ছিল। 1 বছর পর 1995 সালে তোমার মায়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তোমার মা ঢাকায় চলে আসে, তাই আর কোনো সাহায্য করতে পারেনি। শুরু হয়ে যায় আবার অভাব অনটন। পড়াশোনা ছাড়ার পথে গ্রামে ঘুরে ঘুরে টিউশন খুঁজে টিউশন পড়ায়। যা টাকা আসে সব কিছু সালমানকে দিয়ে দেই, সে বিভিন্ন চাকরির ইন্টারভিউ দেয়। ওই দিক থেকে আমার জন্য বিয়ের পাত্র আসে প্রতিদিন। আমি তো বিয়ের জন্য সরাসরি না করে দেয়, কিন্তু আমার নানা বেশিক্ষণ আমার পরিবারে শোনে না। আমি সরাসরি সালমানের কথা বলি, কিন্তু ওই দিন সালমান সরাসরি সম্পর্কের কথা অস্বীকার করে। ওই দিন এই আনায়ার বাবার সাথে আমার বিয়ে দিয়ে দেয় আমার বাবা। আনায়া বাবা ছিল বেপারি বংশের, কিশোরগঞ্জে তাদের ছিল অটল সম্পত্তি। ঢাকায় ছিল 2টো বাসা। সব কিছু আমার বিয়ে হওয়ার পরপর জেনেছি। নিম্নবিত্ত পরিবার থেকে উচ্চ পরিবারে বিয়ে হয় আমার। সকল কিছু ভুলে সংসারে মন দেই। ঢাকায় চলে আসি। তোমাদের বাসার থেকে 3টা বাসা পর আমাদের বাসা ছিল, এর পিছনেই ছিল ব্যাচেলার। বিয়ের তখন 2 বছর পর হঠাৎ ছাদে সালমানের সাথে দেখা হয়। পুরাতন প্রেম আবার জেগে ওঠে। দিন দিন সংসার থেকে মন উঠে যাচ্ছে। ওই দিক দিয়ে সালমান বাসায় সব ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি আমার নাম লিখে নেওয়ার তাড়া দিতে থাকে। আমি একটা সুযোগ খুঁজতে চেয়েছিলাম লিখে নেওয়ার, কিন্তু এমন কিছু পাচ্ছিলাম না। তখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করি। তার 1 বছর পর 2003 সাল আনায়ার জন্ম হয়। আনায়াকে দেখে তার বাবা কি যে খুশি তা বলে বোঝানোর মতো না। তার এই খুশিতে যেন পৃথিবীর সকল খুশি হার মেনে যাবে। ওই দিন তিনি খুশিতে আনায়াকে ঢাকার 2টা বাড়ি লিখে দেয়। আমি নিজের জন্য গ্রামের সকল সম্পত্তি লিখে নেওয়ার সুযোগ খুঁজতেছিলাম।
আনায়ার যখন ২ বছর বয়স তখন সবকিছু আমার নাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার ২ দিন আগে সালমানের সাথে দেখা করতে গিয়ে আনায়ার বাবা ধরা খায়। ওই দিন এই দিনে আনায়ার নামে সকল সম্পত্তি টাকা পয়সা সব লিখে দিয়ে স্ট্রোক করে। আমি আর সালমান ওই দিন হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলে বিষাক্ত ইনজেকশন দিতে বলেছি। তার বিনিময়ে ডাক্তারকে ১০,০০০ টাকা দিতে হয়েছিল। একটু থামে আমেনা বেগম। আনায়ার চোখ দুইটা লাল হয়ে গিয়েছে। আবরার শক্ত করে এক হাতে চেপে রেখেছে নিজের সাথে। আমিনা বেগম একটু থেমে আনায়ার দিকে তাকিয়ে আবরার নিচের দিকে তাকায়। গলা ধরে আসছে, সেই ধরা গলায় আবার বলতে শুরু করে। তার পরদিনেই আনায়ার বাবা মারা যায়। সকলে ভেবেছে স্ট্রোক করে মরেছে। আনায়ার বয়স তখন ৩ বছর। আনায়ার বাবা মারা যাওয়ার পর আমি একাই থাকি ২ বছর। ২ বছর পর তোমার মা আর তোমার বাবার আবদার অনায়াকে তোমার সাথে বিয়ে দেওয়া। তারা নিজের কাছে অনায়াকে রাখবে। আর আমার বাবা মা আমাকে আবার বিয়ে দিতে চাচ্ছে। যেহেতু এত অল্প বয়সে স্বামী মারা গিয়েছে, বিয়ে দিতে চাওয়াটা স্বাভাবিক। আমি সেই সুযোগে সালমানকে বিয়ে করি। আনায়াকে ৬ বছর বয়সে তোমার বাড়িতে নিয়ে আসে তোমার বাবা মা। নিজের নতুন সংসারে ঝামেলা হবে বলেই আনায়াকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। উকিলের সাথে কথা বলে জানতে পারি ১৮ বছরের আগে আনায়া কোনো জায়গায় সাইন করলে তা হবে না। সকল কিছু লিখে নিতে হতে ১৮ বছর হতে হবে। সেই জন্যই তোমার সাথে আনায়ার বিয়ের জন্য তাড়াহুড়ো করে ৯ বছরে তোমাদের বিয়ে দেয়। তুমি একটু সহজ সরল ছেলে, সেই জন্যই ভেবেছি আনায়ার বিয়ে তোমার সাথে হলে তুমি এসব সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা করবে না। সকল কিছু খুব সহজেই লিখে নিতে পারবো। আমেনা বেগম থামেন, মাথাটা নিচু করে বসে আছে। আবরার মুচকি হাসে। আপনি যতটুকু সহজ সরল ভেবেছেন আমি তার থেকেও বেশি সহজ সরল। যাই হোক, আমার বউকে মারার প্ল্যানটা বলেন। আমেনা বেগম এখন আর আনায়ার দিকে তাকাতে পারেনি, মুখটা একদম অসহায় করে ফেলে। আনায়ার থেকে সকল সম্পত্তি লিখে নিতে চেয়েছিলাম, কিন্তু আনায়াকে এই কথা বলতে পারছিলাম না। সেই জন্য সালমানকে দিয়ে তাকে কিডন্যাপ করায়। প্ল্যান ছিল সকল কিছু লিখে তাকে গুম করে দেওয়া, কিন্তু তা তুমি হতে দেওনি। কোনো কিছু করার আগেই তুমি আনায়াকে আমাদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছ। আনায়ার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, শরীর মৃদু কাঁপছে। মায়ের দিকে এক মনে তাকিয়ে আছে, চোখ দুইটা রক্তাক্ত হয়ে আছে। আবরার মুচকি হেসে বুলি ছাড়ে। সকল পাপ অকাজের পরেও শাশুড়ি আম্মা একটা কাজের কাজ করেছেন, আনায়াকে আমার সাথে বিয়ে দিয়ে। কথাটা বলে আবরার অনায়াকে নিজের সাথে আরও চেপে ধরে। আনায়া এক ধ্যানে মায়ের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তার জন্মদাত্রী মা তাকে খেলার গুটি হিসেবে ব্যবহার করেছে। ছি! আবরার হালকা করে মাথায় ঠোঁট ছুঁয়ে দেয়। আমিনা বেগম একবার তাদের দিকে তাকিয়ে অনুনয়ের স্বরে বলে ওঠে, আমার মাফ চাওয়ার মতো কোনো মুখ নেই, আনায়ার সাথে কথা বলার মতো আমার কোনো মুখ নেই। আবরার বাবা, তুমি আমাকে ওই বাসাটা ফিরিয়ে দাও। মা হিসেবে না করো এক বাটি কথা বলতে পারেনি, তার আগেই আনায়ার কঠিন স্বর। এই মহিলাকে আমি দেখতে চাই না। আপনি যদি এই মহিলাকে কোনো সাহায্য করেন, আপনাকে আমি এই বাসায় জায়গা দিব না। আনায়ার রাগের বশে কোনো কথা বলতে পারছে না, থর থর করে সারা শরীর আর ঠোঁট কাঁপছে। আবরার দাঁড়িয়ে আনায়াকে কোলে তুলে নেয়। আপনি এখন যান, আমার বউকে ঠিক করতে হবে, এই নিয়ে পরে কথা বলবো। আপনি আমাদের উত্তরার বাড়িতে যান, চাবি আমি পাঠিয়ে দিচ্ছি। আবরার আর কথা না বলে দরজা লাগিয়ে দেয়, আনায়াকে নিয়ে শুয়ে পড়ে। আনায়াকে আবরারের বুকের উপর নিয়ে শুয়ে আছে। আনায়ার কান্নার ফলে আবরারের টি-শার্ট ভিজে গিয়েছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। আবরার কোনো বাধা দেয়নি, কান্না করে নিজেকে হালকা করে নেওয়া প্রয়োজন। আবরার হাতে চুলগুলো টেনে দিচ্ছে, একটু পরপর চুমু খাচ্ছে। প্রায় ১ ঘণ্টা পর আনায়ার কান্না থামে। বেশি শোকে মাকে কিছু বলতে পারেনি, সেই জন্য আরও বেশি করে কান্না করছে। আপনি ওই মহিলাকে নিয়ে আসেন, আমি কিছু বলবো। এখন না পরে, তখন রোমান্টিক মুডে আছি, কাছে আসো। হে, আপনার বুকটা ফাঁক করেন, ঢোকে যায় যত্ত সব। আপনি নিয়ে আসেন, নয়তো বের হয়ে যান। আবরার চুমু খেতে খেতে হাঙ্কির স্বরে বলি ছাড়ে, ক্ষুধা পেয়েছে, খেতে দাও, পরে যাচ্ছি। আনায়া জোরে সরে কেঁদে ওঠে। আবরার ভেবাচাকা খেয়ে যায় হঠাৎ এমন হওয়ায়। আবরার আবার বুকের সাথে চেপে ধরে। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, এবার যা খুশি বলবে, আমি সামনে থাকব না। উঠতে নিলেই আনায়া জোরে জড়িয়ে ধরে। আনায়া আবরারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, বুকের কাছে মাথা নিয়ে শুয়ে পড়ে। অসহায় সুরে বলি ছাড়ে,
আমাকে একটু ভালোবাসবেন আবরার? আমি একটু ভালোবাসার কাঙালি। ক্ষুধার্ত মানুষের ক্ষুধার তাড়নায় খাবার যেমন প্রয়োজন, আমার বেঁচে থাকার জন্য আপনাকে প্রয়োজন। আমি একটু ভালোবাসা চাই। মৃত্যু পর্যন্ত আপনার সাথে কাটাতে চাই। আপনাকে চাই। আমার হয়ে থাকবেন? আনায়ার কথায় আবরার মুচকি হাসে। বাদামি রঙের চোখ জোড়ায় পানি এসে ভিড় জমে। ভালোবাসা পাওয়ার আনন্দ, চোখ দুইটা ঝলমল করছে। ভালোবাসা পাওয়ার জন্য আহাজারি করছে। প্রিয়জনের থেকে আহাজারি করার মতো ভয়ঙ্কর কিছু শোনা চারকিখানেক মুখের কথা নয়। আবরার ডান পাশে আনায়ার মাথাটা চেপে ধরে। আনায়া থেমে আবার বলতে শুরু করে, আমি ছাড়া আপনার অনেকে আছে। আপনি ব্যতীত আমার কেউ নেই। এই সমস্ত সৃষ্টিকুল জুড়ে আপনিই আমার একমাত্র আপনজন। আপনার বুক ছাড়া আমার আর থাকার কোনো জায়গা নেই। আপনার সাথে আমি ছোট্ট একটা সংসার সাজাতে চাই আবরার। হাসি ঠাট্টায় ব্যস্ততা সব মিলিয়ে চলে গেল আরও 2 দিন। আবরার ভীষণ ব্যস্ততায় দিন কাটছে। সকাল 9টায় বের হয়, রাত 2টা-3টায় বাসায় ফেলে। কারোর সাথে কথা বা সাক্ষাৎ হয় না, এমনকি আনায়ার সাথেও না। আনায়া আবরারের অপেক্ষায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আবার ঘুম থেকে ওঠার আগেই আবরার বাহির হয়ে যায়। বাংলাদেশের নিজের ব্যবসা, তার উপর বাসার কাজ ধরিয়েছে। লন্ডন, কোরিয়া সব ব্যবসা একার হাতে সামলায় আবরার। ডার্ক সাইডগুলো আবরারের অবর্তমানে অমি দেখছে। শোরুমের দায়িত্ব ইয়ামিন আর রাতুল ছিল। ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে তারা। সোহানকে বাসার দায়িত্ব দিয়েছে। সে সুন্দর করে তার দায়িত্ব পালন করতে তার মাঝখানে ব্যাঘাত ঘটায় সালমান আর মেলিসা। তাই এখন আবরার সকল কাজ নিজ দায়িত্বে সামলাচ্ছে। রাত 2:55। গায়ের ব্লেজার ঘাড়ে চেপে এক আঙ্গুল দিয়ে টেনে ধরছে। ক্লান্ত শরীর নিয়ে ছোট ছোট পা ফেলে ড্রয়িং রুমে প্রবেশ করে আবরার। ড্রয়িং রুম ভেদ করে উপরের দিকে আগাতে নিলেই কারো ছাড়া চোখে পড়ে আবরারের। অন্ধকারে গাঢ় ছাড়া দেখা যাচ্ছে চেয়ারের ওপর। আবরার ক্লান্ত শরীরটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। ছোট ছোট পা ফেলে টেবিলের সামনে আসতেই দেখে একটা মেয়ে টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। লম্বা চুলগুলো ফ্লোরে ছড়িয়ে আছে। চুলগুলো দেখে আবরারের আর বুঝতে বাকি নাই এইটা তার প্রাণপ্রিয় বউ। টেবিলে খাবার নিয়ে বসেছিল। বেশি রাত হওয়ায় টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আবরার হাতের ব্লেজার টেবিলে রেখে অনায়াকে পাজা কোলে তুলে নেয়। ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলেই এক লাল চোখ তাকে অনুসরণ করে। আবরার পিছনে ফিরতেই কেউ নেই। সারাদিন কাজ শেষ করে ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় এসেছে, তাই আর এসব নিয়ে ঘাটাঘাটি করেনি। আবরার মুচকি হেসে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে শরীরটা এলিয়ে দেয় বিছানায়। ক্লান্ত থাকায় ঘুম এসে হানা দেয় চোখে। আনায়াকে বুকে জড়িয়ে গভীর ঘুমে তলিয়ে যায় আবরার। সকাল সকাল ঘুম ভাঙে আনায়ার। সকাল 6টায় ঘুম ভাঙে। কপাল কুঁচকে পিটপিট পরে চোখ জোড়া খুলে। নিজের উপর ভারী কিছুর অনুভব করে। এই পাশ থেকে ওই পাশে ফিরবে তার কোনো উপায় নেই। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। নড়তে পারছে না আনায়া। ঘাড়ে আবরারের গরম শ্বাস পড়ছে। আনায়া আবরারের লম্বা চুলগুলো টেনে ধরে। আবরারের কোনো হেলেদুল নেই। সে তার মতোই ঘুমোচ্ছে। বিরক্ত আনায়া চোখ মুখ শক্ত করে জোরে চুল টেনে ধরে। আবরার একটু নড়ে চড়ে শুয়ে হাতের বাঁধন আরেকটু শক্ত হয়। আনায়া এইবার কেঁদেই দিয়েছে। কারো ফুঁপানোর আওয়াজ পেয়ে আবরার মাথা তোলে। চোখ জোড়া লাল হয়ে আছে। সকাল সকাল কি হয়েছে? এইভাবে কান্না করছো কেন? কি বিচ্ছিরি লাগছে। মনে হচ্ছে ব্যাঙ ডাকছে। আবরারের কাঁথায় আনায়া তেতে উঠল। ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু আবরার আরও শক্ত হাতে চেপে ধরে। কি সমস্যা? এরকম করছো কেন? ঘুমোতে দাও, নয়তো এর পরিণাম ভালো হবে না পাখি। আনায়া একটু জোরেই কান্না করে দেয়। এইবার আবরার শরীর ঝাড়া দিয়ে উঠে বসে খাটে। আজব, কি হয়েছে না বললেন বুঝব কি করে? আনায়া এই সুযোগটাই খুঁজেছে এতক্ষণ। সে এইবার আর একটু জোরে কান্না করে আবরার গলায় ঝুলে যায়। কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আজকে সারাদিন আমার সাথে থাকবেন? তাহলে কথা দিচ্ছি এখন শান্তিতে ঘুমোতে দিব, আর চাইলে কিসমিসও দিতে পারি। আবরার চোখগুলো বড় বড় করে ফেলে। বিস্ময় স্বরে বলে ওঠে, আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আনারা বিরক্ত হয়ে চিমটি কাটে। ভূতের মুখে রাম রাম। আচ্ছা যাও, তোমার আবদার এই রাখব, কিন্তু তোমারও আমার কথা রাখতে হবে। আনায়া কোনো কিছু না ভেবেই বলে ওঠে, আপনি যা বলবেন আমি রাজি, সমস্যা নাই। আবরার পাতলা কাঁথা গায়ে জড়িয়ে আপনাকে নিয়ে শুয়ে পড়ে। আনায়া বোগ বনে যায়। কি হলো এইটা? তুমি তো বলছো আমি যা বলবো সব শুনবে। আমার সাথে সারাদিন বিছানায় থাকতে হবে ডিয়ার। আনায়া কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে ওঠে, বড় মার কাজে সাহায্য করব। এখন ছাড়েন, কথা দিচ্ছি কাজ শেষ করেই চলে আসব। রাত 3টায় ঘুমিয়েছে। এখন বাজে সকাল 6টা। মাত্র 3 ঘন্টা ঘুমালে শরীর খারাপ করতে বেশি দিন লাগবে না। তার ইচ্ছা দাদা নানা ডাক শোনা না পর্যন্ত বেঁচে থাক। আবরার পাতলা কাঁথা কোমর পর্যন্ত তোলে, শুয়ে পড়ে।
আনায়া আর আয়শা বেগম বাসা সকলের জন্য রান্না করছে। সকলের খাবার তৈরি করতে প্রায় ৮টা বেজে যায়। আমজাদ চৌধুরী আর সানি বসে আছে ড্রয়িং রুম। আমজাদ চৌধুরী বসে বসে খবরের কাগজ দেখছে আর সানি ফোনে কিছু কাজ করছে। আনায়া ১ কাপ চা নিয়ে হাজির হয় ড্রয়িং রুম। আমজাদ চৌধুরীর হাতে চায়ের কাপ দেয়। আমজাদ চৌধুরী হাসি মুখে চায়ের কাপ নিয়ে আনায়ার মাথায় হাত রাখে। আনায়া মুচকি হাসে। পাশ থেকে ভিকি কৌতূহল নিয়ে তাকিয়ে আছে আনায়ার কানে। কিছু বলতে চায় সে, কিন্তু আমজাদের জন্য পারছে না। অসহায় চোখের দিকে আনায়া একবার তাকিয়ে মুচকি হাসি উপহার দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। সকলের খাবার টেবিলে রেখে আবরারের জন্য ১ মগ কফি তৈরি করে উপরের দিকে পা বাড়ায়। ভিকিও তার পিছন পিছন উপরে যায়। হাঁটতে সমস্যা হওয়ায় ভিকি একটু সময় নিয়ে উপরে যায়। আনায়া কফির মগ টেবিলে রেখে আবরারকে টেনে তোলে। আবরার ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। আনায়া মুখের সামনে কফির মগটা ধরে। আপনার কফি? স্বামীকে কিভাবে ঘুম থেকে তুলতে হয় সেটাও দেখা যায় জানো না? ইউটিউবে সার্চ করবা। আবরার কথাখানা বলে নায়ার হাত থেকে কফির মগটা নিয়ে চুমুক দেয়। আনায়া আবরারের কথায় পৃষ্ঠায় আর কোনো কথা না বলে। বাহিরে বা বাড়াতেই ভিকি দাঁড়িয়ে আছে সামনে। আনায়া ভ্রু কুঁচকে তাকায়। কিছু বলবেন? হে, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, চলো ছাদে গিয়ে বলি। আনায়া আর কোনো কথা না বলে ভিকির পিছন পিছন যায়। ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে আনায়া আর ভিকি। প্রায় ১০ মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। ভিকি কিছুই বলছে না, দূর আকাশের দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে। বাম হাত দিয়ে শাড়ি ধরে আছে। ডান হাতে আনায়ার হাত ধরতেই নাকে মুখে শক্ত ঘুষি পড়ে ভিকির। চিরিক দিয়ে রক্ত বেরোচ্ছে ভিকি। ভিকি নাম মুখ চেপে ধরে। হঠাৎ এমন হওয়ায় কেউ কিছু বুঝতে পারেনি। আনায়া পাশ ফিরে তাকাতেই আবরারকে দেখে গলা শুকিয়ে যায়। উদাম রক্ত চোখগুলো এলোমেলো হয়ে পড়ে আছে চোখের ওপর, যেন মনে হচ্ছে কোনো হিংস্র বাঘ। নিচে পড়ে থাকা ভিকির গলা চেপে এলোপাথারি ঘুষি দিতে থাকে। নাম মুখ থেতলে গিয়েছে। সোহান ঝাপটে ধরেছে আবরারের, কিন্তু আবরারের শক্তির সাথে সে পেরে উঠছে না। রাতুল দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। ইয়ামিনও আবরারকে হায় রাতে ব্যস্ত। আনায়ার এই কাহিনী এখনো মাথায় ঢুকছে না। আবরার হুঙ্কারে আনায়া সহ সবাই কেঁপে ওঠে। রাতুল দাঁত কেলিয়ে ঠাই দাঁড়িয়ে আছে। আবরার তাকাতেই বলে ওঠে, তোর বউকে কিছু বলবি না? আমি সোয়াদ আবরার চৌধুরী। সজ্ঞানে হোক আর অজ্ঞানে তাকে ফুলের টোকাও দিব না। তিল পরিমাণের কষ্ট তার গায়ে লাগতেই দিব না আমি। তাকে মারার জন্য অন্য উপায় আছে আমার কাছে। আবরার কথাগুলো বলে আনায়ার হাতে থাবা বসায়। আবরারের বলিষ্ঠ হাত আনায়ার নরম হাতে পড়তেই মৃদু আর্তনাদ করে ওঠে। নাক মুখ থেতলে গিয়েছে। ফিকনি দিয়ে রক্ত বের হচ্ছে নাক দিয়ে। এ তো কিছুর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে আছে মাটিতে। সেই দিকে অসহায় চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলে আনায়া। আবরার আনায়ার হাতে টান দিতেও সে জায়গা থেকে নড়েনি। দৃষ্টি এখনও ভিকির দিকে স্থির। আনায়ার এমন কাণ্ডে আগুনে ঘি ঢালোর মতো কাজ করেছে। আবরার দাঁতে দাঁত ঘষে এক হাত দিয়ে ঘাড়ে তুলে দেয়। বড় বড় পা ফেলে রুমে আসে। আনায়াকে ফিক্কা মেরে খাটে ফেলে দেয়। আবরারের রক্তাক্ত চোখ, উদাম শরীর, হাতের আর কপালের সূক্ষ্ম রগগুলো স্পষ্ট করে ফুটে উঠেছে। রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপারে পড়ে আছে। দেখতে যেমন ঠিক ভয়ঙ্কর মানব বলে মনে হচ্ছে আবরারকে। আনায়া আবরারের দিতে তাকিয়ে আছে। এই প্রথম সে আবরারের এমন রূপ দেখছে। এই প্রথম সে আবরারকে ভয় পাচ্ছে। ভয়ে আতঙ্কে সারা শরীর শক্ত হয়ে যায় আনায়ার। আবরার আনায়ার মুখের কাছে ঝুঁকে পারে। আনায়া আধ শোয়া হয়ে পিছনে যেতে নিলেই আবরার এক টানে তার নিকট নিয়ে আসে। ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ঠোঁট ছিঁড়ে যাবে বলে মনে হচ্ছে আনায়ার কাছে। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। হাত ছুটাছুটি করছে। আবরার ঠোঁটে ঠোঁট রেখেই প্যান্টের বেল্ট খুলে আনায়ার হাতগুলো বেঁধে দেয়। টানা ১৫ মিনিট পর ঠোঁট ছাড়ে আবরার। আনায়ার বড় বড় শ্বাস ফেলে। আবরারের দিকে তাকায়। কি হয়েছে? এমন করছেন কেন? আনায়ার এরকম প্রশ্নে বেশ ক্ষিপ্ত হয়ে যায় আবরার। এইবার একটু সরে আসে। আমাকে রেখে পরপুরুষের সঙ্গ চাই? আজকে আমি সোয়াদ আবরার এমন সঙ্গ দিব, ভবিষ্যতে পরপুরুষের আঙ্গিনায় গেলে আমার এই সঙ্গের কথা মনে পড়বে, আজীবন মনে থাকবে। আবরার কথাখানা বলেই আবার ঠোঁট আঁকড়ে ধরে। রক্তাক্ত করে দেয় ঠোঁট জোড়া। ফিকনি দিয়ে বের হচ্ছে আনায়ার ঠোঁট দিয়ে। মুখে নোনতা স্বাদ পেতেই ঠোঁট ছেড়ে দাঁড়িয়ে পড়ে। কোমরে হাত চেপে দাঁড়ায়। না, এইভাবে হবে না।
বলেই পড়ার টেবিলের সামনে যায়। টেবিলের বইগুলো কিছুটা সরিয়ে দিতেই একটা লক অপশন আসে। সেখানে কোড দিতেই একটা ছোট তাক দেখা যায়। এর মধ্যে নানা রকম কাচের বোতল, তার নিচে বড় একটা ড্রয়ার। আবরার ওই ড্রয়ারে স্পর্শ না করে একটা বোতল হাতে নিয়ে এগিয়ে আসে আনায়ার নিকট। হাতে একটা রেড ওয়াইন। আনায়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের পানে। আবরার সেই দিকে তাকিয়ে বাঁকা হাসে। এইবার পারফেক্ট হবে পাখি, দুই নেশা একসাথে। আবরার কথাখানা বলেই আনায়ার নিকট চলে আসে। এক টানে পরনের জামাখানা ছিঁড়ে ফেলে। আনায়ার ব্যথায় মুখ থেকে হালকা আওয়াজ করে। আবরার এরূপ আওয়াজের তোয়াক্কা না করে বোতলের মুখ খুলে বুক থেকে কোমর পর্যন্ত ওয়াইন ঢেলে দেয়। ওয়াইন ঢালা জায়গার দিকে তাকিয়ে জিভ দিয়ে শুকনা ঠোঁটগুলো ভিজিয়ে আবরার ঝাঁপিয়ে পড়ে আনায়ার উপর। দুইজনের মধ্যে একটা রক্তিম ভালোবাসার রং তৈরি হয়। আবরার হিংস্রের মতো আচরণ করছে। প্রতিটি স্পর্শে আনায়ার শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আবরারকে সামলে উঠতে পারেনি আনায়া। ছোট্ট দেহখানা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আনায়ার আর্তনাদ আবরারের কান পৌঁছাল না। আবরারের হিংস্রতা বেড়েই চলেছে। আবরার এই বেসামাল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে আনায়া। সকল রাগ ক্ষোভ ঝেড়ে উঠে বসে আবরার। আনায়ার মুখের দিকে তাকিয়ে আছে। রক্তিম বিছানার দিকে একবার চোখ বুলিয়ে বিড়বিড় করে। প্রথম স্পর্শে আমি কোনো কষ্ট হতে দেইনি। আজকের এসবের জন্য, আমার হিংস্র রূপ বের করার জন্য তুমিই দায়ী। এই সামান্য শাস্তিটুকু তোমার পাওনা ছিল পাখি। আবরার উঠে ফ্রেশ হয়ে আনাকে ফ্রেশ করে দেয়। ফর্সা শরীরের প্রত্যেকটি অংশে আবরারের দাঁতের কারুকার্য ফুটে উঠেছে। আমি তোমার সকল অপরাধ মেনে নিব, কিন্তু সেই অপরাধে যদি কখনো ছেলে থাকে তাহলে সেটা আমি কিছুতেই মানব না। শাস্তি তোমাকে পেতেই হবে জান। এ বিষয়ে আমি চুল পরিমাণের ছাড় দিব না। কাফন ছাড়া দাফন করে দিব আমি। আবরারকে এরকমভাবে নিচে যেতে দেখেই আমজাদ সাহেব বুঝে যান কিছু হয়েছে। ড্রয়িং রুমে বসেছিল তখনই আবরার আনায়াকে কাঁধে করে ছাদ থেকে নিচে আসে। তিনি তড়িঘড়ি করে ছাদে আসেন। ছাদের অবস্থা দেখে আঁতকে উঠে। ভিকি ছাদের এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। নাকে মুখে রক্ত, মুখের কিছু অংশ থেতলে গিয়েছে। তার পাশেই রাতুল আর ইয়ামিন গম্ভীর মুখে বসে আছে। সেদিকে তাকিয়ে কটমট করে বুলি ছাড়ে। কিভাবে হয়েছে? আর এরকম গাধার মতো বসে না থেকে বাড়ির লোকেকে ডাকুনি কেন? একটা একটা প্রশ্ন করেন। এতগুলো প্রশ্ন একসাথে করলে ভুলে যাই আমি। আচ্ছা, প্রথম উত্তর, ভিখারি ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল। আমি আর আম্মা বাধা দেওয়াতে উল্টো এসে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছে। আর তা দেখে আমার আম্মাও অজ্ঞান হয়ে গিয়েছে, তাই আমার আব্বা কোলে তুলে রুমে নিয়ে যায়। রাতুল সহজ ভঙ্গিতে বলে উঠে কথাগুলো। আমজাদ চৌধুরীর সব কথা মাথার উপর দিয়ে গেল। রাতুলের আব্বা আম্মা কখন আসলো তিনি ভ্রু কুচকে বুলি ছাড়ে। তোমার মা বাবা কখন এসেছে? আরে দাদু, আমার আবরার আব্বা আম্মার কথা বলছি। রাতুলের এমন কথা শুনে ধমকে উঠে আমজাদ। রাগে শরীর থরথর করে কাঁপছে। জোরে জোরে দীপ্তিকে ডাকছে। কয়েক মিনিট পর দীপ্তি বেগম ছাদে এগিয়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতেই পাশে ভিকির দিকে চোখ চায়। আটকে উঠে। আল্লাহ, কি করে হয়েছে এসব? ছেলেটা এমনিও অসুস্থ, তার উপর এখন আবার কি হলো? আল্লাহ, তুমি আমার ছেলেটাকে এত শাস্তি কেন দিচ্ছ? দীপ্তি বেগম এগিয়ে এসে ভিকির মাথাটা নিজের কোলে রেখে চোখের পানি ফেলছে। আয়শা বেগমও ততক্ষণে চলে এসেছে। এসব দেখে তিনিও ঘাবড়ে গিয়েছেন। এমার্জেন্সি হসপিটাল নিয়ে যেতে হবে দীপ্তি, কান্না থামা। এই রাতুল ইয়ামিন, তোমরা একটু সাহায্য করো বাবা। আয়শা বেগম এগিয়ে এসে বুলি ছাড়ে। সূর্যের রক্তিম বিদায়বেলা আকাশে ছড়িয়ে পড়ে মৃদু বিষণ্ণতার রং, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে কোনো কবিতা আবৃত্তি করছে। পাখিরা তখন ক্লান্ত ডানায় বাসার পথে ফিরে যায়, আর গাছেরা যেন নিঃশ্বাস ফেলে বলে, আজকের দিনও শেষ হলো। সন্ধ্যায় বাতাসে থাকে এক ধরনের স্নিগ্ধতা, যা হৃদয়কে অকারণে শান্ত করে দেয়। এই সময়টা মানুষের ভেতরের কোলাহলকে ধীরে ধীরে স্তিমিত করে দেয়, ঠিক যেমন এক বেহালার শেষ সুর ধীরে ধীরে মিলিয়ে যায় গভীর নীরবতায়। কেউ সন্ধ্যাকে দেখে প্রার্থনার সময় হিসেবে, অন্তরের শুদ্ধির মুহূর্ত। কেউ দেখে বিরহের রঙে রাঙা সময়, যেখানে অপেক্ষা আর হাহাকার মিশে থাকে। আবার কারো কাছে সন্ধ্যা হলো মিলনের প্রতীক, দিনের শেষে আপনজনের কাছে ফেরার আহ্বান। সন্ধ্যা একটা শুধু সময় নয়, মানুষের ক্লান্তির শেষে ঘরে ফেরার একটা ঘণ্টা, একটা অ্যালার্ম। অন্তরঙ্গ অনুভূতি, এক অদৃশ্য সেতু, যেখানে মানুষ তার দিনের ক্লান্তি নামিয়ে রেখে
নতুন স্বপ্নের জন্য প্রস্তুত হয়। সূর্যটা রক্তিম বর্ণ ধারণ করে পশ্চিম দিকে ঢলে পড়েছে। সূর্যের লালচে আভা জানালা ভেদ করে আবরারের রুমে প্রবেশ করে। সন্ধ্যার মৃদু বাতাসে জানালার পর্দাগুলো নড়াচড়া করছে। অচেতন আনায়া হাত পা ছড়িয়ে বিছানায় পড়ে আছে। আবরার উদাম শরীর নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। দূর আকাশে রক্তিম সূর্যের দিকে তাকিয়ে আছে। মনে এক ধরনের বিষণ্ণতা গ্রাস করেছে। কালো মেঘে ঢাকা পড়েছে মন। বুকের বাঁ পালটা চিনচিনে ব্যথা করতে। শক্তপোক্ত একটা মানুষেরও ভালোবাসা হারানোর জন্য ভয় হয়, ভাবতেই অবাক হয় আবরার। ডান হাতে বুকের বাঁ পাশটা চেপে ধরে দৃঢ় পায়ে রুমে প্রবেশ করে। বিছানায় বিধ্বস্ত হয়ে পড়ে আছে আনায়া। শরীরের কোমর পর্যন্ত কাঁথায় মোড়ানো। আবরার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনায়ার কোনো নড়াচড় নেই। সেই সকাল 11টাই অচেতন হয়েছে, এখন সময় 6:59। আবরার একটুও ঝুঁকে কপালে কপাল ঠেকাতেই আঁতকে উঠে। শরীরের তাপমাত্রা অসম্ভব গরম। সাথে সাথে আবরার গলায় পেটে হাত দিয়ে তাপমাত্রা দেখে। আবরারের হাত ঝলসে যাচ্ছে মনে হচ্ছে। একটা শক্তপোক্ত হাত পর্যন্ত ঝলসে যাওয়ার উপক্রম, তাহলে তাপমাত্রাটা ঠিক কতটুকু হতে পারে তা ভেবেই আবরার পাগল হয়ে যায়। তাড়াহুড়ো করে আনায়ার শরীর পরিষ্কার করে জামা পাল্টে দেয়। এক হাতে ফোন দিচ্ছে কাউকে, আর এর হাতে শার্টের বোতাম লাগাচ্ছে। ফোন না ধরায় দেয়ালে ঢিল ছুঁড়ে। দাঁতে দাঁত চেপে কয়েকটা গালি দিয়ে আনায়ার নিকট চলে আসে। পাজা কোলে তুলে সিঁড়ি বেয়ে নিচে নামতেই আমজাদ চৌধুরী দর্শন। আমলাদের মিজাজ আরও বিগড়ে যায়। বাবাকে পাশ কাটিয়ে যেতে চাইলেই আমজাদের গম্ভীর কণ্ঠ শুনে থেমে যায়। কি করেছ তুমি ওকে? কি হয়েছে আমার মেয়ের? আমার বউ আমি দেখব, এর কৈফিয়ত তোমাকে কেন দিব? যত্ত সব, সামনে থেকে সরো। আর হ্যাঁ, নিজের বউকে চোখে চোখে রেখো, যখন তখন উধাও হয়ে যেতে পারে। এরপর কিন্তু আমি খুঁজে আনব না। আবরার কঠোর স্বরে কথাখানা বলেই বাহিরে পা বাড়াই। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে আছে ছেলের যাওয়ার দিকে। তিনি রাগ করতেও ভুলে গিয়েছেন ছেলের কথায়। ছেলে থ্রেট দিল না সতর্ক করল, সেইটাও বুঝতে পারছে না আমজাদ চৌধুরী। হতাশায় চোখ বন্ধ করে সোফায় বসে আছে। পিছন থেকে আয়শা বেগমের কথায় চোখ তোলে ওপরে তাকায়। মাথার ওপরে দাঁড়িয়ে প্রশ্ন করছে আয়শা, আনায়ার কি হয়েছে? আবরারকে দেখলাম কোলে নিয়ে যে। তোমার ছেলে মেয়েটাকে মেরেছে হয়তো। আমি আবারও বলছি, ছেলেকে বুঝানো আর ওর থেকে দূরে রাখো আয়শা, নয়তো ছল ফলাফল খুব খারাপ হবে, আমি বলে দিলাম। বিয়ে মানে না, ভালো কথা, কেউ তো ওরে জোর করেনি, তাহলে মেয়েটার উপর এমন অত্যাচার করছে কেন? আমজাদ চৌধুরী এক শ্বাসে কথাগুলো বলে থামে। বড় বড় নিঃশ্বাস দিচ্ছি। আয়শা বেগমের চোখ ছলছল করছে। 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বুলি ছাড়ে। যা হবার পরে দেখা যাবে, চলো এখন, এসব কথা বলার সময় এখন না। কোথায় যাব? তোমার ছেলে কিছু বলে যায়নি, আমাকে উল্টো থ্রেট দিয়ে গিয়েছে। যেহেতু অসুস্থ, নিশ্চয়ই হাসপাতালে নিয়ে গিয়েছে। আমার ছেলেটা এতটাই নির্দয় না। আমজাদ চৌধুরী উঠে চশমাটা আর গাড়ির চাবিটা হাতে নিয়ে বাহিরে বের হয়ে আসে। তার পিছন পিছন আয়শা বেগমও আসে। গন্তব্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালে এসে আবরার পাগলের মতো করছে। এক শ্বাসে ডাক্তারদের ডেকে যাচ্ছে। চারপাশের মানুষ আবরারকে দেখতে উপস্থিত হয়। সকলে ভিড় জমেছে হাসপাতালে। আবরারের পাগলামি দেখে যাচ্ছে সবাই। এত সুদর্শন, এস্টাবলিশড, বিখ্যাত একজন মানুষের হাসপাতালে এইভাবে পাগলামি করছে, বিষয়টা সবাই অবাক চোখে দেখছে। কেউ কেউ ভিডিও করছে, ছবি তুলছে। আবরার দুজনের ফোন নিয়ে ঢিল ছুঁড়তে বাকি, সবাই ভয়ে চলে যায়। হাসপাতালে এসেছে 10 মিনিট হবে, আর এই 10 মিনিটে কয়েকশো বার ডাক্তারকে ডেকেও না পেয়ে পা বাড়ায় সামনের ওটিতে। অপারেশন চলছে। আবরার সরাসরি ঢুকে পড়ে। বাঁধ দিতে চাইলেও আবরারের সাথে পারে না। আবরার সরাসরি ডাক্তারের কলার চেপে ধরে। রক্তাক্ত চোখ নিয়ে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। আশেপাশের ডাক্তার, নার্স অবাক চোখে তাকিয়ে আছে। আমার প্রাণ পাছি ওইখানে অচেতন হয়ে পড়ে আছে, আর তোরা এইখানে রং তামাশা করছ। তাড়াতাড়ি চল, অনেকক্ষণ ধরে ডাকছি। বলেই আবরার ডাক্তারের কলার টেরিয়ে বাহিরে নিয়ে আসে। ডাক্তার ভয়ে কয়েকবার ঢোক গিলে নার্সদের ইশারা করতাছি ওটিতে নিয়ে যায়। সাথে আবরার যেয়ে চাইলে ডাক্তার ভয়ে মিশ্রিত স্বরে বলে ওঠে, স্যার, আপনি গেলে একটু সমস্যা হবে। আবরার কথা না শুনে ভেতরে যেতে চাইলে পিছন থেকে ইয়ামিন আর সোহান টেনে নিয়ে যায়। আবরার ইয়ামিন আর সোহানের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘাড় বরাবর মোচড় দিয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। বা ব্যালসাল রাখি আমার সাথে, গাধা কোথাকার বদমাইশাক একটা।
এ তো সুন্দর সুন্দর উপাধি দেওয়ার জন্য ধন্যবাদ। আম্মার কি হয়েছে? রাতুলের কথায় আবরার কান মলা দেয়। রাতুল আর কিছু বলে না, চুপচাপ বসে আছে। আবরারের মনের অবস্থা বুঝতে পেরে চুপ হয়ে গিয়েছে। মাথা নত করে আবরার বসে আছে, চোখ দুইটা অসম্ভব লাল হয়ে আছে, রুক্ষ চুলগুলো কপালে পড়ে আছে। এ যেন এক অগোছালো আবরার। সব সময় পরিপাটি হয়ে থাকা আবরার আছে যেন ছন্ন ছাড়া অগোছালো হয়ে গিয়েছে। বুকের বাঁ পাশটা চেপে ধরে বসে আছে আবরার। হাসপাতালের নিস্তব্ধ করিডোরে এক পাগল প্রেমিক তার অর্ধাঙ্গিনীর সুস্থতা কামনা করছে। আবরার বসা থেকে এইবার ওটির সামনে এনে দরজা ধাক্কা দেয়। ইয়ামিন আর সোহান টেনে আনতে চাইলে পারে না আবরারের সাথে। তাদের জোর জবরদস্তির মধ্যেই প্রবেশ করে ডাক্তার। মুখটা কালো করে বুলি ছাড়ে। প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, একটু সতর্ক হওয়ার দরকার ছিল। 2 ব্যাগ রক্ত ইমার্জেন্সি লাগবে। A+ রক্ত আমাদের স্টকে নেই, আপনাদের জোগাড় করতে হবে স্যার। ডাক্তার নিচু স্বরে কথাগুলো বলেই চলে যায়। আবরার রাতুলের দিকে তাকাতেই 3 জন বের হয়ে যায়। আবরার শরীর এলিয়ে মাথাটা চেপে চেয়ারে বসে পড়ে। আমজাদ চৌধুরী আর আয়শা তাড়াহুড়ো করে হাসপাতালে প্রবেশ করে। আমজাদ চৌধুরী ছেলের মুখোমুখি দাঁড়িয়ে কলার চেপে ধরে। আবরার নিচের দিকে তাকিয়ে আছে, তাই বুঝতে পারেনি কে এইভাবে ধরেছে। মাথায় রক্ত উঠে যায় আবরারের। সামনে ফাঁকা ব্যক্তির দিকে চোখ যেতেই নিভিয়ে আসে তার জন্মদাতা পিতা। আবরার আস্তে করে কলার ছাড়িয়ে আনে। কি সমস্যা? তুমি আমার মেয়েকে মেরেছ কেন? তোমাকে বলিনি এর থেকে দূরে থাকতে? তুমি কি মানুষ? এইবার আবরারের রাগে ঘি ঢালার সমান হল। পাশ থেকে ফুলের টব নিয়ে মাটিতে ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে বুলি ছাড়ে। আমার বউ, আমি যা খুশি করব, এর কৈফিয়ত কাউকে দিতে বাধ্য নই আমি। দূরেই যেহেতু থাকব, তাহলে বিয়ে দিয়েছ কেন? আমি বলছিলাম আমাকে বিয়ে দিতে। বিয়ে দিয়ে এখন ড্রামা করছো কেন? তোমাদের কাছে কি এসব পুতুল খেলা হয়ে গিয়েছে? আজ এইখানে বিয়ে দিবা তো কাল ওইখানে। মানুষের বিবাহ একবার হয়, বারবার না। চরিত্রবান নারী পুরুষ কখনো 2টা বিয়ে করে না। বিয়ে দিয়েছি, ভুল করেছি, তোমায় জীবন থেকে 9টা বছর কেড়ে নিয়েছি। এইটার প্রতিশোধ তুমি মেয়েটার উপর নিচ্ছ? শোনো আবরার চৌধুরী, তোমাদের বিয়ে মৌখিক হয়েছে, সেই হিসাবে তুমি তাকে মৌখিক তালাক দিবে। আমি অন্য জায়গায় বিয়ে দিব। তোমার মতো অমানুষের সাথে আমার মেয়েকে রাখব না। আবরার তার শরীরের সমস্ত শক্তি দিয়ে দেয়ালে ঘুষি মারে। শক্তপক্ত হাতটা ফেটে রক্ত বেরোচ্ছে। সেই দিকে তুয়াক্কা না করে বাপের দিকে তাকিয়ে বুলি ছাড়ে। তোমার কপাল ভালো, তুমি আমার বাপ, আমাকে পৃথিবীতে এনেছ। আমার বাপের জায়গায় যদি চাচা হতো, তাহলে আজকে কাফন ছাড়া দাফন দিয়ে দিতাম। আমজাদ চৌধুরী রাগে থর থর করে কাঁপছে। আয়শা তাদের 2 জনের ঝগড়া দেখে প্রায় কেঁদে দিয়েছে। 2 জনকে থামানোর চেষ্টা যাচ্ছে। আবরার একটু থেমে বাবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বুলি ছাড়ে। আমি মানুষ হয় আর অমানুষ, জানোয়ার পিশাচ যাই হয় না কেন, আমার সাথেই তাকে থাকতে হবে। আমার কথা মতো চলতে হবে। অবাধ্য হলে বারবার রক্তাক্ত হতে হবে। আর এই সবে যে ঢুকবে তাকে আমি জ্যান্ত কবর দিয়ে দিব। বলেই আবরার আনায়ারের কেবিনের দিকে যায়। ছোট ছোট পায়ে আনায়ার কপালের ডান পাশে বসে হাতখানা মুঠোয় নিয়ে চুমু খায় কয়েকটা, কপালে কপাল ঠেকায়। ছোট ছোট চুমুতে মুখ ভরিয়ে দেয়। আব্বা, কারোর ডাকে। সোজা হয়ে বসে আবরার। আলিফ তাদের সাথে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আলিফের দিকে। রাতুল তার চাহনির মানে বুঝে ফটফট বলে দেয়, আম্মাকে রক্ত দেবে এই হিজড়া। আবরার কটমট চোখে তাকায় রাতুলের দিকে। রাতুল মুখটা অসহায় করে ফেলে। আমি ভুল কি করেছি? রক্ত প্রয়োজন তাই তো নিয়ে আসছি, আম্মার সাথে ম্যাচিং। দেশে কি মেয়ের অভাব পড়ছে? কোনো ছেলের রক্ত আমার বউকে কেন দিব? ওর শরীরে অন্য ছেলের রক্ত থাকবে, তা আমি মেনে নিব? হাউ পসিবল? যা, মেয়ে নিয়ে আয়, সময় 20 মিনিট, না পারলে আসার দরকার নাই, বাড়িতে গিয়ে ঝুলে থাকবি। আবরারের কথা শুনে রাতুল অসহায় মুখ নিয়ে বাইরে চলে যায়। ইয়ামিন, সোহান 3 বন্ধু একসাথে আবার বের হয়। রাস্তা দিয়ে 3 বন্ধু হাঁটছে। রাতের বেলা মেয়ে মানুষ খুব কম পাওয়া যায়, ছেলেদের চলাচল বেশি এখন। 10 মিনিট চলে গিয়েছে। রাতুল এইবার বলে ওঠে, রাস্তায় যে মেয়ে পাবি তুলে নিনে পারা। লোকে কিডন্যাপার বলে গণপিটুনি দিত। সোহানের কথায় রাতুল চুপ হয়ে যায়। ইয়ামিনকে ইশারা করে তাদের সামনে একটা মেয়ে, বয়স 20 কি 21 হবে, কালো মোটা ফ্রেমের চশমা চোখে, হাতে বই নিয়ে একা হেঁটে যাচ্ছে। রাতুল বড় বড় পা ফেলে মেয়েটার দিকে এগোয়, একদম সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ এমন হওয়ায় মেয়েটা হতচকিত উঠে। শোনো,
রাতুলের ডাকে মেয়েটা থামে, পিছন ফিরে তাকায়। রাতুল সেই সুযোগটা লুফে নেয়। তুমি অনেক মিষ্টি দেখতে, তোমার হাঁটায় স্টাইল দেখে আমি ক্রাশ খেয়েছি, তোমার এই মায়াবড়া মুখের প্রেমে পড়ে গিয়েছি আমি। রাতুলের কথায় মেয়েটা মুচকি হাসে, জবাবে কিছু বলে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। তোমার রক্তের গ্রুপ কি? A+। ওহ, এই হাসপাতালে আমার আম্মা ভর্তি, রক্ত দেওয়ার মানুষ পাচ্ছি না, আমার রক্তও মিলছে না। আপনি যদি কিছু মনে না করেন, আমার মাকে রক্ত দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, চলেন, একটা মানুষকে বাঁচানোটা বেশ দরকার। মেয়েটা খুবই বিনয়ী, সুন্দর শব্দচয়ন করে কথা বলে রাতুলের সাথে। রাতুল সেই সুযোগে মেয়েটাকে নিয়ে হাসপাতালে আসে। আবরার এখনও আনায়ার হাত ধরে বসে আছে। তাদের উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায়। মেয়েটার দিকে না তাকিয়ে রাতুলকে ইশারা করে ডাক্তার ডাকতে। রাতুল ডাক্তার নিয়ে এসে আবরারের পাশে দাঁড়ায়। পাশের মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে রাতুলের দিকে, ফিসফিসিয়ে বলে ওঠে, আপনার কি হয়? আনায়াকে দেখিয়ে, আমার আম্বা। মেয়েটা এখন একটু বেশি অবাক হয়। আপনার বয়স কত? 28। আপনার আম্মার বয়স কত? 19। মেয়েটা এবার জোরেই বলে ওঠে, আপনার থেকে আপনার আম্মা 9 বছরের ছোট। গাঁজা কি আপনি খেয়েছেন নাকি আমি? রাতুল এইবার 32 পাটি বের করে দেয়। আপনি খাইতে পারেন, আমার এসবে অভ্যাস নাই। মেয়েটা আর কোনো কথা না বলে শুয়ে পড়ে। 2 ব্যাগ রক্ত দিয়ে উঠে দাঁড়ায়। আবরার 5 লাখ টাকার একটা চেক ধরিয়ে দেয়। মেয়েটা নিতে না চাইলে জোরে ধমকে উঠে রাতুলের হাতে দিয়ে বের হয়ে আসে। মেয়েটা চেকখানা হাতে নিয়ে হতবম্ব হয়ে তাকিয়ে আছে। এতগুলো টাকা? আপনি কি করেন? ভণ্ডামি। আজব, এত টাকা দিলেন কিভাবে? আমি দেইনি, আমার আব্বা দিয়েছে। আমি সারাদিন ভণ্ডামি করলেও আমার আব্বা করে না। সোয়াদ আবরার চৌধুরী আপনার বাবা? বাবা না, আব্বা। রাতুলের কথা শুনে মেয়েটার মাথা ঘুরে গেছে, মাথা চেপে বসে আছে। রাতুল ধরতেও পারছে না এমন অবস্থা দেখে, তাই নার্সদের জোরে ঢাকতে। আপনি চলে যান প্লিজ, তাহলেই আমি ভালো হয়ে যাব। আপনি থাকলে আপনার কথায় আমি আরও অসুস্থ হব। কি যে বলো না, রক্ত দিয়েছ, এখন একা থাকা ঠিক হবে না। আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসব। মেয়েটার মুখ থেকে আর কোনো আওয়াজ আসেনি। রাতুল অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে। মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছে। শরীর হয়তো দুর্বল, তাই এমনটাই রাতুল মনে করেছে, কিন্তু বাস্তবত তো অন্য কিছু। চলবে।